যারাই সনদ প্রস্তুত করেছেন তারা নিজেরাই সনদের ব্যাপারে কনফিডেন্ট না। ছাত্রলীগের মধ্যে ঢুকে থাকা লোকদের ভিতর থেকে নতুন ছাত্রনেতা পাচ্ছি, তাইলে প্রশাসনের মধ্যে ঢুকে থাকা লোকদের মধ্যে অনেকে কি নাই? গণভোটটা নিজে ফ্লড। ইউনিফর্ম পরিবর্তনের মধ্যে দিয়ে আসলে পুলিশের ট্রমা কাটবে না, কাটবে হচ্ছে জনগণের ট্রমা। কেননা ওই যে আগের ড্রেসের পুলিশ যেহেতু জনগণের দিকে গুলি চালিয়েছে, তাই ওই ড্রেসটা দেখলে পরে জনগণের ভয় লাগে। পুলিশকে দেখলে মনে হয় যে আবার যদি গুলি চালায়। ফলে এটা মূলত জনগণের মনোবল বৃদ্ধি পাবে। পুলিশের ড্রেস বদলে দেখি ভিতরের লোকটা বদল হয়ে যায়, মানে তাহলে তো দেখা যেত যে আমরা যদি সকালবেলা স্যুট পরি তাহলে ইংরেজ হয়ে যাইতাম, আর বিকেলবেলা পাঞ্জাবি পড়লে মৌলভী সাহেব হইতাম, কিংবা ধরেন একজন বাঙালি সম্ভ্রান্ত ব্যক্তি হইতাম। রাতের বেলা লুঙ্গি পড়লে আবার ধরেন আরেক লোক হয়ে যেতাম। তো সেটা কি হয়? এটা হয় না। ড্রেস বদলায় কারো নিজের মনোবল বাড়ানো যায় না। যায়, কখন যায় আমি আপনাকে বলি। যদি একটা বাহিনী বলেন, একটা প্রতিষ্ঠান বলেন, তার ইউনিফর্মের প্রতি মানুষের অনেক রেসপেক্ট থাকে, তবে সেই ইউনিফর্মটা গায়ে দিলে যিনি গায়ে দিয়েছেন তিনি রেসপেক্টেবল ফিল করেন। সে কেন এত গর্বিত অনুভব করে? কারণ ওই ড্রেসটা, ওই টুপিটা, ওই তার যে বুটটা, এই জিনিসটার জন্য সে পরিশ্রম করেছে এবং করে সে অর্জন করেছে, এমন একটা বাহিনীর সদস্য হয়েছে যে বাহিনীটাকে মানুষ রেসপেক্ট করে। তাই এইটা নিয়ে দ্বিমুখী মতামত আছে। অনেকে বলবেন যে না, ড্রেস বদলে দেওয়াতে পুলিশের মনোবল বাড়ছে। এটা ঠিক না। পুলিশের মনোবল কোথায় বাড়ে? যদি পুলিশ লিগালি অ্যাক্ট করে এবং রাষ্ট্র পুলিশকে পুলিশ হিসেবে সমর্থন করে, দলের লোক, নিজের লোক, সরকারের লোক বানাতে না চায়, তাহলে ড্রেস বদলালে পুলিশের মনোবল বাড়তো। যে শুধু ড্রেসই বদলায় নাই, এই ড্রেসের সঙ্গে সঙ্গে আমার ক্ষমতাকে পরিপূর্ণভাবে প্রযুক্ত করার, নৈতিকভাবে প্রযুক্ত করার যে অধিকার, সেটাও পুলিশ পেয়েছে। সেটা কি আমরা পুলিশকে দিতে পেরেছি? আমরা কি পুলিশকে প্রভাবমুক্ত করতে পেরেছি? আমরা কি একজন পুলিশ অফিসারকে বলতে পারি যে তুমি যদি আইনের অধীনে থাকো তাহলে তোমাকে কেউ ট্রান্সফার করা, ক্লোজ করা, তোমাকে কেউ সরিয়ে দিবে না তোমার দায়িত্ব থেকে? প্রভাবশালী ব্যক্তিরা তোমাকে বলবে না সামনে হাঁটবেন, পিছনে হাঁটবেন, বললে বসে থাকবেন, দাঁড়াইতে বললে দাঁড়ায় থাকবেন, এরকম বক্তৃতা কেউ দিবে না। এইটা যদি আমরা পুলিশকে বোঝাতে পারতাম, তাহলে আমার মনে হয় পুলিশের মনোবল আরও বাড়ত। আমরা যদি পুলিশকে বলতে পারতাম যে আইনের অধীনে যা যা অ্যালাউড সব কিছু সে করতে পারবে, তাইলে তার মনোবল বাড়বে। তো সেটা না করে শুধু পোশাক বদলায় দিলে কি আসলে মনোবল বাড়ে? বাড়ে না। এইবার আসেন নির্বাচন সংক্রান্ত প্রশাসনিক যে বিষয়গুলি, এটা নিয়ে একটু কথা বলি। প্রথমত, জুলাই সনদ বাস্তবায়নের জন্য গণভোট, জুলাই সনদের অধীনে নির্বাচন, এই সমস্ত বিষয়গুলি অনেক অ্যাবস্ট্রাক্ট। কেন বলেন তো? এর কারণ হচ্ছে যারাই নির্বাচনী পদ্ধতি বা সংবিধান সংস্কার করবেন তারাই সংস্কার কমিশনে ছিলেন, তারাই নির্বাচন করছেন। তারা যদি জিতেন তাহলে এই 300 আসনে যারা জিতবেন তারা প্রত্যেকেই এই সংস্কারের পক্ষে থাকা দলের পক্ষ থেকেই নির্বাচিত হবেন। তাহলে তাদের কি সনদের বিপরীতে যাওয়ার কোনো সম্ভাবনা আছে? এটা হচ্ছে এক। তাহলে চাপায় দেওয়ার দরকার কি? দ্বিতীয়ত, আমরা ধরেই নিচ্ছি কোনো একটি দল ব্রুট মেজরিটি পাবে, অর্থাৎ 2/3 সিট পেয়ে যাবে। 2/3 পেয়ে গেলে কোনো একটা দল এককভাবে সিদ্ধান্ত নিতে পারে, কিন্তু আমরা কি শিওর যে আগামী সংসদে 2/3 সংখ্যাগরিষ্ঠতা কেউ পাবে? যদি না পায় তাহলে কিন্তু এই সংস্কার করতে গেলে অবশ্যই অন্যান্য দলের সমর্থন প্রয়োজন হবে। সেক্ষেত্রে সব দল কি আসলে এই সনদের বিপরীতে চলে যাওয়ার সম্ভাবনা আছে? একদমই নাই। তার মানে এই সনদকে অস্বীকার করা বা এই সনদকে একেবারে পাল্টে দিয়ে, উল্টে দিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়াটা আসলে খুব সহজ বিষয় না। কিন্তু তারপরেও কেন এটা করার জন্য এত চাপাচাপির কারণ হচ্ছে যারাই সনদ প্রস্তুত করেছেন তারা নিজেরাই সনদের ব্যাপারে কনফিডেন্ট না। তাদের বিশ্বাস কম। তারা মনে করছেন যে রাজনৈতিক দল গিয়ে পুরনো আচরণ করবে। এখন পুরনো আচরণ করার মতো রাজনৈতিক দল একটাই, বিএনপি। তারা আগে ক্ষমতায় গিয়েছে, কিন্তু জামাত তো কোনোদিন ক্ষমতায় যায় নাই, গিয়েছিল, মন্ত্রী হয়েছিল বিএনপির সাথে সাথে, বিএনপির অনুগ্রহে। কিন্তু এছাড়া তারা তো কখনো সরকার তৈরি করে নাই। ফলে যেহেতু তারা সরকার তৈরি করে নাই, ফলে তাদের কি পুরনো আচরণ করার কোনো ওয়ে আছে? নাই। তারা যা করবে নতুন আচরণ। এনসিপি যদি যায় সংসদে, তারা তো একেবারেই নতুন। অন্যান্য দল যারা যাবে তাদের কারো কি সরকার গঠনের অভিজ্ঞতা আছে? নাই। ফলে মূলত এই জিনিসটা চাপ সৃষ্টি করা হচ্ছে বিএনপির উপরে। বিএনপিকে চাপ দিবে, মানে বড় দল যদি উল্টায় যায়। এখন প্রশ্ন হচ্ছে বিএনপি কিন্তু এই সংস্কার কমিশনে শুধু থাকেই নাই, তারা খুব অ্যাক্টিভলি অংশ নিয়েছে। এইবার আসেন গণভোটটাতে যাই। গণভোটটা নিজে ফ্লড। কিভাবে? 84টা প্রশ্নকে 4টা প্রশ্নের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। ওই 4টা প্রশ্নের মধ্যে আবার চতুর্থ যে প্রশ্নটা, সেটা হচ্ছে যেসব বিষয়ে দলগুলি দ্বিমত পোষণ করেছে জুলাই সনদের সঙ্গে, সেই সব বিষয়ে দলগুলি
যার যার ভোটারদের কাছে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী বাস্তবায়ন করবে। তাহলে কি দাঁড়াইলো? তাইলে বিএনপি যেগুলো ডিসেন্ট দিয়েছে সেগুলাতে বিএনপি তাহলে ভোটারদের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছে সেই অনুযায়ী পালন করতে পারবে। তাইলে প্রথম যে 3টা প্রশ্ন যেখানে বলা হয়েছে যে সংসদে গেলে দলগুলিকে এগুলা করতেই হবে, যেগুলো করতেই হবে বলা হয়েছে, সেইখানে কিন্তু বিএনপি ডিসেন্ট আছে। যেমন মূলনীতির জায়গাতে বিএনপির কিন্তু নির্দিষ্ট বিষয় বলা আছে, জাতীয়তাবাদ কি হবে, সর্বশক্তিমান আল্লাহর প্রতি বিশ্বাস সেটা কিভাবে ফেরত আসবে, বিএনপির কিন্তু নিজস্ব বক্তব্য আছে। তাহলে আপনি প্রথমটাতে চাপিয়ে দিলেন এটা করতেই হবে, আর চতুর্থটাতে বললেন যে যেসব ব্যাপারে দলগুলির দ্বিমত আছে সেইগুলির ব্যাপারে তারা আলাদাভাবে কাজ করতে পারবে। তাইলে আপনি এক জায়গায় দলগুলিকে স্বাধীনতা দিয়ে দিচ্ছেন যে ভোটারদের কাছে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী তারা বাস্তবায়ন করবে, আগের 3টার মধ্যে বলছেন এগুলা করতেই হবে। তার চেয়েও বড় কথা হচ্ছে সংসদীয় নির্বাচনের স্পিরিট হচ্ছে সংসদ সদস্যদেরকে স্বাধীনভাবে তাদের দায়িত্ব পালন করতে দিতে হবে। আপনি কোনো ধরনের কোনো কিছু তাদের উপর চাপিয়ে দিতে পারেন না। আরও বিষয় হচ্ছে এই গণভোটটা যে পদ্ধতিতে আয়োজিত করার কথা সেই পদ্ধতিতে আয়োজিত হচ্ছে না। একটা রাষ্ট্রপতির আদেশের ভিত্তিতে গণভোটটা হচ্ছে, কিন্তু এই আদেশটা সংসদে যতক্ষণ পর্যন্ত র্যাটিফাইড না হবে আদেশটা বৈধ হবে না। তাহলে এই আদেশটা যতক্ষণ পর্যন্ত বৈধ হচ্ছে না ততক্ষণ পর্যন্ত কোনো বৈধ চাপ তৈরি হচ্ছে না। ফলে এই দল যদি গিয়ে কেউ চিন্তা করে যে আমি এই আদেশের বৈধতা দিব না, তাহলে গণভোট এমনিতেও বাতিল হয়ে যাবে। ফলে এইবার আসেন চাকরির বিষয়ে উত্তরটা দিই, কারণ এটা বেশ লম্বা উত্তর হয়ে যাবে। এই সরকার বহু মানুষের চাকরি রদ করেছেন, বহু মানুষের একদম চাকরি পাওয়ার আগে চাকরি রদ করেছেন, অনেকে চাকরি পেয়ে গিয়েছেন, তারপরে বলা হচ্ছে জনস্বার্থে তাদের চাকরি রদ করা হচ্ছে। ফলে সরকার যে চাকরি রদ করেন না ব্যাপারটা তা না। তবে 16 বছর একটি সরকার থাকার পরে যদি কেউ বলেন যে প্রতিটি জায়গাতে আওয়ামী লীগের লোক বসে আছে, তাহলে তারা যে শুরুতেই রদবদল করলেন, স্বাস্থ্য বিভাগের ডিজি বদলালেন, পুরনো লোকজনকে নিয়ে এসে ফ্রিজ থেকে বের করে ফ্রোজেন লোকজন প্রায় তাদেরকে এনে আমলাতান্ত্রিকতার যে জগৎ সেখানে প্রবেশ করিয়ে দিলেন, অনেককে পুরনো প্রমোশন দিয়ে বেতন ভাতা রেগুলারাইজ করে দিলেন, এগুলি তাহলে তারা কেন করেছেন? তাহলে নিশ্চয়ই এই সরকারে বহু লোক আছেন যারা পুরনো সরকারের পক্ষে না, অথবা পুরনো সরকার দিয়ে নিয়োগকৃত না। তারপরে শুরুতেই যে ডিসিএসপি নিয়োগ নিয়ে যে একটা বিরাট বাণিজ্যের অভিযোগ উঠেছিল আমরা দেখেছিলাম, এমনকি ডিসি এই নিয়োগের বিষয় নিয়ে একটা সচিবালয়ে এক ধরনের আন্দোলনও শুরু হয়েছিল। এনবিআরকে পরিবর্তন করার সময় ওইখানে একটা আন্দোলন হয়েছিল। তার মানে কি? তার মানে নিশ্চয়ই আন্দোলন একদল করেছে আর আরেক দলকে নিয়োগ দেওয়ার চেষ্টা করা হয়েছে। যাদেরকে নিয়োগ দেওয়ার চেষ্টা করা হয়েছিল তারাও কি আওয়ামী লীগে ছিল? এইটা আসলে এইভাবে ঢালাওভাবে বলা যাবে না। সরকারি চাকরি আপনি কোনো আমলে নিলেই যে আপনি সেই দলের লোক সেটা ঠিক নয়। একটা দল চেষ্টা করেছে গোয়েন্দা রিপোর্ট নিয়ে এটা নিয়ে সেটা নিয়ে তাদের নিজেদের লোক নিয়োগ করার জন্য, কিন্তু তারা যে সফল হয় নাই তার প্রমাণিত এখনকার আমলাতন্ত্র। এই আমলাতন্ত্র কি সরাসরি আগের সরকারের পক্ষে চলে যাওয়ার কথা ছিল না? তারা কি যেতে পেরেছে বা গিয়েছে? যেমন ক্ষমতায় যাওয়ার জন্য ছাত্রলীগের মধ্যে ঢুকে থেকে অন্য ছাত্র নেতারা তারা কাজ করেছেন এবং এখন তারা সেটা অত্যন্ত দম্ভের সাথে স্বীকার করছেন যে আমরা ছাত্রলীগের মধ্যে ঢুকেছিলাম। তাইলে আমরা যেখানে ছাত্রলীগের মধ্যে ঢুকে থাকা লোকদের ভিতর থেকে নতুন ছাত্র নেতা পাচ্ছি, তাইলে প্রশাসনের মধ্যে ঢুকে থাকা লোকদের মধ্যে অনেকে কি নাই যারা যোগ্য এবং আগের সরকারের পক্ষে ছিল না? আর যাদের চাকরি গেল তাদেরই বা কি কারণে চাকরি গেল? চাকরি কিন্তু গিয়েছে অনেকের, আমি একটা একটা করে নাম বলতে পারবো। তো ওইভাবে আমি যেতে চাই না, তাহলে ব্যক্তির কথা বলেছি এটা সবাই বলবে। কিন্তু মূল বিষয় হচ্ছে আগামী নির্বাচনটা আমাদের যা কিছু আছে তাই নিয়েই তো করতে হবে। আমরা তো কালকেই সবকিছু বদল করে দিয়ে নির্বাচনটা করতে পারবো না। ফলে যারা আছেন এবং যারা প্রফেশনালি দায়িত্ব পালন করবেন এমন লোকদেরকে দিয়েই নির্বাচনটি করতে হবে। দুর্ভাগ্যজনক হচ্ছে যে তফসিল পিছিয়ে গেলে নির্বাচন পিছাবে না, ব্যাপারটা তা নয়। তফসিল ঘোষণার পরে সাধারণত বাংলাদেশে 45 দিন সময় পাওয়া যায়, সর্বোচ্চ সময় 60 ডেজ। তো এই 60 ডেজের যে সময় যদি পিছিয়ে যায় তাহলে 60 ডেজ থেকে নিশ্চয়ই সেটা কমবে, এই কারণে যে রমজান মাস চলে আসছে। এমন নয় যে আপনি চাইলেই অনির্দিষ্টকালের জন্য বা 2 সপ্তাহের জন্য তফসিল পিছাতে পারবেন। তাহলে আপনি সর্বোচ্চ কতদিন পিছাইতে পারবেন? ম্যাক্সিমাম 7 ডেজ, এবং সেই 7 ডেজের পরে আর 60 ডেজ থাকে। তারপরে ধরেন আরও 15 দিন দিলেন না, 45 দিন টাইম দিয়ে তফসিলটা ঘোষণা করে দিলেন। তাইলে গণভোটের জন্য প্রচারণা এবং প্রার্থীদের প্রচারণা দুইটাই পিছিয়ে যাবে, এবং প্রার্থীরা যথেষ্ট প্রচারণার সুযোগ পান নাই এই কথা বলবেন। এবং আরও ব্যাপার আছে, কারণ তফসিল ঘোষণার পরে মনোনয়ন এবং মনোনয়ন প্রত্যাহারের একটা ডেট দিতে হয়। তো সেই ডেটগুলি পার হওয়ার পরে যখন একদম নিশ্চিত হবেন একজন প্রার্থী, তিনি কিন্তু আসলে প্রচুর সময় পাবেন না। এইবার নির্বাচনে প্রচুর নতুন প্রার্থী আছেন যাদেরকে এলাকার লোক চিনে না, নিজের আত্মীয় স্বজনরা সবাই চিনে কিনা এই ব্যাপারেও সন্দেহ আছে। এই প্রার্থীদের জন্য অনেক প্রচারণার জন্য সময় দরকার নাই? তাহলে ম্যাক্সিমাম সময় দিতে হবে, দিলে রমজান মাস চলে আসবে।
এই জন্য তফসিল পিছানোটা আসলে খুব যৌক্তিক সিদ্ধান্ত না। তাইলে এই নির্বাচনকে আসলে ঠেলে এপ্রিল মাসে পাঠানো, জুন মাসে পাঠানো, কিংবা ওই যে শুরুতে বলা হয়েছিল যে একেবারে আরো 1 বছর বেশি, এই সব জায়গাতে ঠেলে দিতে মানে একটা চেষ্টা চলছে। এবং ঠেলে দিলে কি হবে জানেন, বাংলাদেশে আরো বিশৃঙ্খলা দেখা দিবে, ধন্যবাদ এই ব্যাপারে আপনাকে। কোনো সন্দেহ নেই। জি।